বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি ডিম উৎপাদন হয়, লাখ লাখ কেজি মুরগির মাংস বাজারে আসছে, পুকুরে অসংখ্য মাছ চাষ হচ্ছে, কিন্তু এই বিশাল খাদ্য উৎপাদন যেই জ্বালানি দিয়ে চলছে সেটিকে বলা হয় ফিড। কিন্তু এই ফিড ইন্ডাস্ট্রির ভেতরে এখন যা চলছে তা অনেকটা নীরব ঝড়ের মতো। গত 6 মাসে দেশে প্রায় 10,000 প্রান্তিক খামার বন্ধ হয়ে গেছে। 70 থেকে 75 লাখ টনের বিশাল ফিডের বাজার অনেক ক্ষেত্রে বিদেশি কর্পোরেটদের হাতে চলে গেছে। তার উপর কাঁচামালের চড়া দামে মুনাফা তুলতেই হিমশিম অবস্থা। তাহলে প্রশ্ন একটাই, এই ফিড ইন্ডাস্ট্রি কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিইও মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। জনাব মাহবুবুর রহমান সরকার, আপনার সাথে স্টুডিওতে আমার প্রথম এই সামনাসামনি বসে আলোচনা চলছে। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। এবং আমরা যখন ফিড প্রোডাক্টস নিয়ে কথা বলি, ফিডের বাজার নিয়ে কথা বলি, সবাই তো মোটা থেকে পোলট্রি ফিডের কথাই বলে, কিন্তু আমরা এটাও জানি যে মাছের ফিড হয়, গবাদি পশুর ফিডও হয় আলাদা করে, এবং বাংলাদেশে তার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এটি একটি দিক। তার মানে পোলট্রি সেক্টর বড় হচ্ছে, এটি একটি বড় বাস্তবতা। আমি এরকমও দেখেছি খামারিদের সাথে কথা বলে যে অনেক খামার বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সেই খামারি আমাকে বলছে যে ভাই, আমি ফিডের বাজার এবং আমার যে সার্বিক খরচ তার সাথে কুলিয়ে আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। আমি সেই প্রসঙ্গে বিস্তারিত পরে আসবো, কিন্তু সবার আগে যেটি জানতে চাই, ফিড ইন্ডাস্ট্রি আসলে কেমন আছে? থ্যাংক ইউ আপনাকে এবং যমুনা টিভির দর্শকদেরকে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং কারেন্ট যে আমাদের বাংলাদেশের যে কন্টেন্ট, সেই অনুসারে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। ওভারঅল ফিড ইন্ডাস্ট্রি ইজ ডুইং গুড, ভেরি গুড। আমরা জানি যে কৃষি এবং কৃষি বিপ্লব বাংলাদেশে গত 2 দশকে অনেক দূরে গিয়েছে। এর মধ্যে ফিড এবং পোলট্রি বিজনেস, পোলট্রি ডিভিশনটাও অনেক কাজ করে যাচ্ছে এটার সাথে সাথে। তবে হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে ওভারঅল, আমি যেটা বললাম যে ফিড ইন্ডাস্ট্রি খুব ভালো যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে স্বীকার করে নিতে হবে কিছু কিছু খামারি, আসলে প্রান্তিক খামারি, তারা ছিটকে পড়তেছে। এটার একটা বড় কারণ যদি বলি আমরা, যে ফিড ইন্ডাস্ট্রিটা আসলে একটা সায়েন্স। এখানে কিন্তু টেকনোলজি, ডিজিটাল অনেক কিছু আছে। একটা নতুন খামারি যদি প্রান্তিক খামারি যদি একটা খামার দেয়, তার কিন্তু আসলে বেসিক যে নলেজ, বেসিক যে টেকনোলজিক্যাল নলেজ, এটা কিন্তু তার খুবই গুরুত্বপূর্ণ। শুধু একটা ভালো বাচ্চা, শুধু একটা ভালো ফিড হলেই আসলে খামারি লাভবান হবে না। তাকে প্রথমত এমনভাবে এই ফার্মটাকে লালন পালন করতে হবে, ফার্মটাকে ম্যানেজ করতে হবে, সেটার কারণে এবং একটা ভালো ফিড, একটা ভালো বাচ্চার কারণে এই প্রোডাকশানটা খুব ভালো হবে এবং মার্কেটে এসে একটা ভালো প্রাইস পাবে। একমাত্র তাইলেই কিন্তু সেই প্রান্তিক খামারি একটা ভালো প্রফিট পাবে এবং তার জন্য এটা লাভবান হবে এবং সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। একটা প্রশ্ন বোধহয় আপনারা খুব শোনেন, প্রায় আমারও খুব কৌতূহল, আমি আজকে কৌতূহলটা মেটাবো। কেন? যখনই আমরা শুনি মুরগির দাম বেড়ে যাচ্ছে, প্রান্তিক খামারিরা বলে ফিডের দাম বেড়ে যাচ্ছে। ফিডের দাম বাড়ার যখন খোঁজ নেই, তখন তারা বলে যে কস্টিং বেশি। কিন্তু আমরা দেখতে পাই ওয়ার্ল্ড মার্কেটে সয়াবিন, ভুট্টা এবং অ্যামিনো অ্যাসিড, যেটা আপনাদের 3টা জিনিস আপনাদের ফিড বানাতে লাগে, এটার দাম বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী। তাহলে বাংলাদেশে ফিডের দাম কমে না কেন? কেন খালি বাড়ে? ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আমি মনে করি এটা জানা দরকার সবাইকে। এক্স্যাক্টলি গত 24 থেকে 25 জুন পর্যন্ত আসলে সয়াবিনের দাম কমেছে, সয়াবিন মিলের দাম কমেছে বিশ্বজুড়ে, কিছুটা কমেছে অবশ্যই। কিন্তু বাকি যে এডিটিভগুলি আছে, শুধু ফিডে তো শুধু আর সয়াবিন মিল এবং ভুট্টা লাগে না, আরও অনেক এডিটিভ আছে, সেগুলির দাম কিন্তু অনেকগুলি আবার বেড়েছে গত 2 বছর। বিশেষ করে গত 2 বছরে কিন্তু ভুট্টার দামটা কিন্তু খুব বেশি কমে নাই। আমরা আগের বছরগুলিতে দেখতাম যে ভুট্টার দাম কিন্তু 25 টাকা পর্যন্ত আসছে, 24, 25, 26 আসছে, কিন্তু গত বছর থেকে কিন্তু আমরা ভুট্টার দাম দেখতেছি যে 30 টাকার নিচে নামছেই না। তো এখানে কিন্তু ওভারঅল কম্বিনেশন অফ অল দ্য র ম্যাটেরিয়ালসের কস্ট যেটা, সেখানে কিন্তু কিছুটা কমেছে। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে গত 2 বছরে কিন্তু আমরা 24-25-এ কিন্তু আমরা কিছুটা হলেও অ্যাডজাস্ট করেছি মার্কেটে ফিডের দাম। বাট আমাদের কস্ট যেভাবে মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সবসময় ক্রমাগতভাবে এটার কস্ট কমানো আসলে সম্ভব হচ্ছে না, তাহলে আমাদেরকেও টিকে থাকা সম্ভব হবে না।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফিডের যেই দামের কথা আপনারা কোম্পানি থেকে উৎপাদন খরচ করে সেটা ডিলারদের মাধ্যমে হয়তো বাজারে দিয়ে দিচ্ছেন, কিন্তু বাজারে এক্স্যাক্টলি আপনাদের সাথে সামঞ্জস্য রেখে দামটা রাখা হচ্ছে কিনা বা প্রান্তিক খামারিদের কাছ থেকে কেউ বাড়তি দাম নিচ্ছে কিনা, এই জিনিসগুলো মনিটরিং করার কোনো মেকানিজম আপনাদের আছে কিনা? কারণ একটা আক্ষেপ সবসময় থাকে যে রেগুলেশন ওই অর্থে আসলে নেই, ঠিক আছে, সেটি নিয়ে হয়তো আপনিও বলবেন যে একটা আক্ষেপ থাকার কথা আপনাদের, কিন্তু তার বাইরে এটা আপনাদের মনিটরিং করার সুযোগ আছে কিনা যে এক্স্যাক্ট সঠিক দামে আসলে ফিডটা প্রান্তিক খামারি পায় কিনা? আমি যদি আমাদের কোম্পানির কথা বলি, আমরা প্রতিটা খামারিকে আসলে কোন প্রাইসে, আমার একটা এমআরপি আছে, সে কোন প্রাইসে একটা ডিলার নিয়ে প্রান্তিক খামারির কাছে সেল করবে, মালটা পৌঁছে দিবে, এটা কিন্তু আমাদের নির্ধারিত করা। আমরা কোনো ডিলার যেন এক্সট্রা বেনিফিট না নিতে পারে, আমার কাছ থেকে সে যে ইনসেন্টিভটা পাবে, যে কমিশনটা পাবে, সেটা তার। এর বাইরে সে কোনোভাবেই আমার যে এমআরপি আছে তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে না। এবং এটা আমাদের সেলস টিম, আমাদের একটা বড় সেলস টিম আছে, টেকনিক্যাল টিম আছে, তারা কিন্তু এটা প্রতিনিয়ত মনিটর করে। মোস্ট অফ দ্য কোম্পানি সেটা মনিটর করার চেষ্টা করছে। এক্সেপশনালি হইতে পারে দু এক জায়গায় যে কিছুটা চেঞ্জ, বাট আমি যদি ওভারঅল বলি এটার একটা চেইন আছে ভালো, যেন খামারিরা কোনোভাবেই অতিরিক্ত দামে, প্রান্তিক খামারিরা যেন অতিরিক্ত দামে ফিড কিনতে না হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন আমি জানি না এটা আপনাদেরকে ভাবায় কিনা, আমাকে ভাবায়, কনজিউমার হিসাবে আমাকে ভাবায়, সেটা হচ্ছে আমরা এমন কোম্পানিকেও দেখি উনি মুরগির বাচ্চা উৎপাদন করেন, উনি ফিড উৎপাদন করেন, উনি ওষুধ উৎপাদন করেন, ইন্টিগ্রেটেড কোম্পানি বলা হয়, কিন্তু একজনের হাতে অনেক ক্ষেত্রে বড় নিয়ন্ত্রণ চলে যায়। এবং এরকমও দেখি যে একটি না পেলে আরেকটি পাওয়া যাবে না এমন শর্ত খামারিদেরকে জুড়ে দেওয়া হয় যে আমার এই প্রোডাক্ট নিলে এটাও নিতে হবে। এই ধরনের ট্রেন্ডগুলো আপনাদেরকে ভাবায় কিনা? আমি শুধু আফতাব ফিডের কথা আমি বলছি না, আমি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, এই ধরনের ট্রেন্ড যখন আপনারা দেখেন তখন আপনারা আসলে কি বার্তা পান? কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে না তা না, যাদের বাচ্চা আছে এবং ফিড আছে বেশি, যাদের বেশি বাচ্চা আছে, তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে যখন বাচ্চার হাই ডিমান্ড হয় সেক্ষেত্রে হয়তো তারা একটা কন্ডিশন দেয় যে আমার বাচ্চাটা নিতে হলে আমার এতটুকু ফিড নিতে হবে, এই কন্ডিশনটা কিছু কিছু ক্ষেত্রে দেয়। বাট মোস্ট অফ দ্য কেসেস এটা না, কারণ ফিডে বাচ্চার যে দামটা যখন খুব বেশি ডিমান্ড হয় এটা কিন্তু খুব কম টাইম থাকে, সারা বছর ধরে কিন্তু বাচ্চার হাই ডিমান্ড থাকছে না এবং হাই প্রাইস থাকছে না। সো এই জিনিসটা কিছুটা ঠিক আছে আমি বলবো, বাট এটার কারণে যে বড় কোনো ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে সেটা না। এবং আমি মনে করছি না যে একটা গোষ্ঠীর কাছে এটার কন্ট্রোল চলে যাচ্ছে, কারণ বাংলাদেশে মানে মোটামুটি যদি বলি বড়ই কিন্তু 20 থেকে 30টা কোম্পানি আছে ফিডের কোম্পানি এবং পোলট্রির যে কোম্পানিগুলি আছে, এবং ছোট অনেক প্রান্তিক কোম্পানি আছে। সো কন্ট্রোলটা একদমই একজনের কাছে চলে যাচ্ছে এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে টিকা হইতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভুট্টার ব্যবহার ফিড তৈরিতে প্রায় 55%-এর মতো, যদি আমি ভুল না করে থাকি, সয়াবিনের ব্যবহারও 40%-এর কাছাকাছি। কিন্তু একটা জিনিস আমি যখন এই শো নিয়ে পড়াশোনা করছিলাম তখন আমি দেখলাম যে চট্টগ্রাম বন্দরে খালাসের কোনো একটি জটিলতায় বা এনওসি কোনো একটা জটিলতায় কেজি প্রতি দাম 5 থেকে 6 টাকা বেড়ে যাচ্ছে। এটা কি অভিজ্ঞতা হচ্ছে আমি সেটা একটু জানতে চাই, যদি সেটি সঠিক হয়ে থাকে, এবং সেক্ষেত্রে তো দামেও প্রভাব পড়বে, এমন কোনো চ্যালেঞ্জের ভিতরে আপনারা আছেন কিনা? আমার মনে হচ্ছে 4 থেকে 5 টাকা এটা অতিরিক্ত। ইয়েস, কিছুটা চেঞ্জ, কিছুটা তো আছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর এখনও পুরোপুরি ডিজিটালাইজ না এবং অটোমেশন না, এখনও কিন্তু আমাদের অনেক কিছু ম্যানুয়াল প্রসেস আছে। এবং আমরা এখনও একটা ইফিশিয়েন্ট বন্দর কিন্তু আসলে ওয়ার্ল্ডে যে বড় বড় বন্দরগুলি আছে সেরকম বন্দর কিন্তু আমরা এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরকে তৈরি করতে পারি নাই। সেক্ষেত্রে কিছুটা জটিলতা আছে এবং সময়ের একটা ব্যাপার আছে, মাঝে মধ্যে কিন্তু ড্যামারেজও হচ্ছে। এটার কারণে ইয়েস কিছুটা হয়, কিন্তু আমার মনে হচ্ছে না 4 টাকা। আমি একটু জটিলতা জানতে চাই, কি হয় আসলে জটিলতা? সময় লাগে, প্রসেসে অনেক সময় লাগছে। এবং যেহেতু অনেকগুলি মাদার ভেসেল একসাথে আছে, মাদার ভেসেলগুলির তো একটা 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 মানে চেইন আছে, সেই চেইনে আনলোড করতেও তো কিছুটা মাঝে মধ্যে সময় লাগে। মাঝে মধ্যে তো আমরা জানি যে বন্দরে কিন্তু মাঝে মধ্যে ধরেন ধর্মঘট হয় বিভিন্ন ক্ষেত্রে, এসব ক্ষেত্রেও কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে মাদার ভেসেলগুলি যেখান থেকে আমরা আনলোড করি। তো বন্দরকে আসলে আরও অনেক বেশি আধুনিকায়ন করা দরকার। বিশ্বের অন্যান্য ভালো বন্দরগুলির মতো আমাদের বন্দরকেও কিন্তু আসলে আধুনিকায়ন করা দরকার, যেন খুব স্মার্টলি এবং এফিশিয়েন্টলি আমাদের মালগুলি খালাস করা যায়, যেন ওখানে কোনো ড্যামারেজ না হয় এবং ফাস্টার মালগুলি আমাদের ফ্যাক্টরিতে এসে পৌঁছতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটার পর আমরা একটা বিরতি নেব, সেটা হচ্ছে যে আমি বলছিলাম শুরুতে শোয়ের যে প্রায় 10,000 প্রান্তিক খামারি তাদের পেশা ছেড়ে দিয়েছেন, তারা ব্যবসা বন্ধ করে দিয়েছেন, হারিয়ে গিয়েছেন, যাই বলি না কেন বাংলাদেশে। এরকম যখন ট্রেন্ড হয়, আমি পোলট্রি ফিডের কথাই বলছি, এত বড় এই ক্রেতাদের একটা বড় অংশ তো আপনাদেরও ক্রেতা হয়তো, এই যারা আপনাদের কাছ থেকে ফিড কিনতো, এই যে প্রান্তিক খামারি বন্ধ হয়ে যাচ্ছে, কন্ট্রাক্ট ফার্মিংয়ের নতুন একটা ধারণা পাওয়া যাচ্ছে, এটাকে আপনি আসলে ভালো ট্রেন্ড বলেন কিনা? প্রথমত যদি বলি যে একদম 10,000 ফার্মার বন্ধ হয়ে গেছে, এই জিনিসটা আমি জানি না কতটুকু রাইট।
তবে হ্যাঁ, কিছু ফার্মার অবশ্যই তারা লস করছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। এটার একটা বড় কারণ যদি আমার বলেন, আসলে যে সমস্ত আমাদের যে সমস্ত প্রান্তিক খামাররা নতুনভাবে আসছে, তারা কিন্তু তাদের যে নলেজটা, বেসিক নলেজটা অনেকে না নিয়ে আসছে। সো একটা ফার্ম করে দিচ্ছে, সে বাচ্চা উঠাচ্ছে, ফিড খাওয়াচ্ছে, একটা কোম্পানি থেকে তাকে অ্যাডভাইস করতেছে। সো বেসিক যে একটা ফার্মের দৈর্ঘ্য কতটুকু হবে, লম্বায় কতটুকু হবে, এটা হাইট কতটুকু হবে, এটার আলো কোন দিক থেকে আসবে, ফার্মটা কোন জায়গায় করা হবে, এই সমস্ত বেসিক যে স্ট্রাকচারগুলি, এগুলি ঠিক না করে যদি একটা ফার্ম প্রিপেয়ার করা হয়, এবং সেই ফার্মটার রেজাল্ট কিন্তু আসলে ভালো হবে না। এবং যখন এটার রেজাল্ট ভালো হবে না, তখনই কিন্তু তার লসের একটা প্রশ্ন আসছে। এবং সেক্ষেত্রে কিন্তু বাচ্চা এবং ফিড অনলি দায়ী না। এই যে ফার্ম ম্যানেজমেন্ট কিন্তু আমরা বলি 30 to 40% কিন্তু একটা ফার্ম প্রোডাকশান ভালো হওয়ার জন্য, এফসিআর হাইয়েস্ট এফসিআর পাওয়ার জন্য কিন্তু 30 to 40% হচ্ছে ফার্ম ম্যানেজমেন্ট। তো এই জায়গাটাকে কিন্তু যে ফার্মটা চালাচ্ছে তারও কিন্তু নলেজের একটা ব্যাপার আছে। তো সেইভাবে যদি নলেজটা করে, এটা লস হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এখন যখন একটা বার্ডের যখন সে 30 দিন পরে একটা মুরগি পেলো, ব্রয়লার মুরগি, তখন যদি প্রাইসটা কমে যায়, মার্কেটে যদি সে একটা তার মিনিমাম প্রাইসে সেল না করতে পারে, তখনও লস হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আসলে আমাদের সবারই দায় আছে, এবং সরকারেরও এক্ষেত্রে আসলে অনেক কিছু করতে হবে যেন কোনোভাবেই প্রান্তিক খামারিরা এফেক্টেড না হয়। কন্ট্রাক্ট ফার্মিংয়ের ট্রেন্ডটা কি আপনি পজিটিভ বলেন? আমি মনে করি প্রান্তিক খামারিকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, এবং দেশের জিডিপিতে তো তারাই সবচেয়ে বেশি, এবং আমাদের প্রান্তিক খামারিতে এইটার মাধ্যমে কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্টের একটা কাজ হবে। যারা আনএমপ্লয়েড আছে তারা কিন্তু এখানে আসতে পারে। তো প্রান্তিক খামারিরা যদি আসলে এফেক্টেড হয়ে যায় এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের কারণে, তাহলে এটা কিন্তু ভালো ট্রেন্ড হবে না ভবিষ্যতের জন্য। সো আমি মনে করি প্রান্তিক খামারিদেরকে আমাদের প্রফিটেবল করতে হবে, প্রায়োরিটি দিতে হবে, এবং তাদেরকে টেকনোলজিক্যাল অ্যাডভাইস করতে হবে, তাদেরকে আমাদের যে ইন্ডাস্ট্রির যে ইনসাইটগুলি এগুলি বোঝাতে হবে, যেন তারা ভালো করে। তারা ভালো করলে আসলে আমরা ইন্ডাস্ট্রিটা ভালো হবে। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা একটু পোলট্রি তো কথা বললাম, আমরা গবাদি পশু এবং ফিশারিজে আপনাদের ফিডের ব্যবহার নিয়ে বলছিলাম, একটু অন্য সেক্টরে ফিডের ব্যবহার নিয়ে কথা বলবো। কোরবানি আর খুব বেশি দিন বাকি নেই, চলে এসেছে অলমোস্ট, এবং গবাদি পশুর ক্ষেত্রেও একটা ফিড তৈরি হয়। এটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু গবাদি পশুকেও ফিড দিতে হয়। এবং এই ট্রেন্ডটা কেন জানেন? কারণ সবাই হচ্ছে আমাদের দেশে গবাদি পশুকে ন্যাচারালি বড় করতে বা পালতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা মার্কেট সেগমেন্টে ফিডের ব্যবহার স্টাডি করতে গিয়ে দেখলাম এখন পর্যন্ত 5 থেকে 10% খামারই গবাদি পশুর ক্ষেত্রে ফিড ব্যবহার করে। অর্থাৎ বাকি যে পুরো একটা এন্টায়ার মার্কেট, আমাদের নীতি নির্ধারকরা প্রায় বলেন যে এবারও বিদেশ থেকে গরু আনতে হবে না, আমরাই আমাদের কাছে স্বয়ংসম্পূর্ণ, আমাদের কাছে পর্যাপ্ত পশু আছে। এই বাজারটা আসলে আপনারা কতটা ধরতে পারছেন দিন শেষে গবাদি পশুর ক্ষেত্রে, নাকি আপনারা এই বাজারে অতটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন না? আমি মনে করি এই বাজারটা প্রচণ্ড সম্ভাবনাময়, এবং আপনি যেটা বলছেন যে এক্স্যাক্টলি যে 5 to 10% এখন পর্যন্ত রেডি ফিড খাওয়াচ্ছে, বাকিরা ন্যাচারাল ফিড বা অন্য কোনোভাবে তারা গরু পালছে। এটা আসলে ওয়ার্ল্ডের কোথাও নাই। আমি মনে করি এই যে ক্যাটেলের বাজারটা মার্কেটে, এটা দুটা বাজার এখানে, একটা হলো ক্যাটেল আপনার মিট, আরেকটা হলো আমাদের মিল্ক। সো দুটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। মিল্ক যেমন আমাদের ইম্পর্ট্যান্ট, মিটও আমাদের ইম্পর্ট্যান্ট। এবং আপনি জেনে খুশি হবেন যে গত কয়েক বছর ধরে আমরা কিন্তু আমাদের নিজেদের ডোমেস্টিক প্রোডাকশানে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এবং বাইরে থেকে আমাদের কোনো গরু আসছে না। এবং এটা কিন্তু এখন আমি বলবো একটা কালচারাল চেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে, এবং ক্যাটেল ফার্মাররা যারা লাভবান হচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে তাদের ব্যবসা বাড়াচ্ছে। এবং আমি যদি বলি মোস্ট প্রমিনেন্ট সেক্টর হচ্ছে এই ক্যাটেল। এখন ক্যাটেলের রোগ ব্যায়ামের আমি যদি বলি যে ডিজিজের সম্ভাবনাটা কম, খুব কম সময়ে এগুলি আস্তে আস্তে বড় হয়। দুধের ক্ষেত্রে বলি যদি, এমনও এক্সাম্পল আছে, একটা গরু 7 কেজি দুধ দেয় ন্যাচারাল খেয়ে, এটা কিন্তু ফিড খেয়ে কিন্তু 14 কেজি 15 কেজি পর্যন্ত দুধ দিচ্ছে। তার মানে আপনার যতটুকু তার কস্ট, তার ডাবল কিন্তু তার হচ্ছে বেনিফিট মিল্কে। সো এই সেক্টরটা কিন্তু আমি দেখতেছি যে অনেক এগোচ্ছে, এবং এই সেক্টরে আমরা যারা ফিড মিল, আমরা যারা এই বিজনেসে আছি অপারেটর, আমরা প্রত্যেকেই কাজ করে যাচ্ছি। স্পেশালি যদি আমি আফতাব বলে, আমরা গত 2 বছর ধরে আমরা স্পেশাল কিছু প্রোডাক্ট বের করছি, যেগুলির কারণে আমাদের মিট এবং মিল্কে ভালো একটা চেঞ্জ আসতেছে আমরা দেখতেছি। এবং এই সেক্টরে যারা ফিল্ডে যারা ডক্টর আছেন, এই লাইনের যারা টেকনিক্যাল লোক আছেন, তারা কিন্তু অনেক কাজ করতেছে, প্রতিটা কোম্পানি থেকে আসলে কাজ করতেছে। সো আমি মনে করি ক্যাটেলের একটা রেগুলেশন আসতেছে, এবং এক্স্যাক্টলি
আমরা কিন্তু ক্যাটেলে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি এবং ভবিষ্যতে আমি মনে করি এই সেক্টরে আমরা বিদেশেও এক্সপোর্ট করতে পারবো, এটার সম্ভাবনা অনেক ভালো। ফিডের এক্সপোর্টের মার্কেটে আমি আপনাকে আলাদা করে প্রশ্ন করবো, তার আগে আরেকটা প্রশ্ন একটু করে নিই, সেটা হচ্ছে মাছের উৎপাদন, অর্থাৎ অ্যাকুয়াকালচারে মাছেরও ফিড আছে, সেটাও আমরা জানি। সরকারের লক্ষ্য হচ্ছে 2041 সালের ভিতরে মাছের উৎপাদন 84 লাখ টনে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আমার হিসাব বলে যে শুধুমাত্র অ্যাকুয়াকালচার থেকেই আমাদের অতিরিক্ত 50 থেকে 60 লাখ টন উৎপাদন করতে হবে এই আগামী 14 বা 15 বছরের ভিতরে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে এত বড় মার্কেটের প্রস্তুতি সরকারের তরফ থেকে হয়তো নেওয়া হচ্ছে বা ইনিশিয়েটিভগুলো হয়তো আসছে, আমি তো প্রায় দেখি মাছের খামারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ করার জন্য ফিডের বাজার হিসেবে মানে ফিডের উৎপাদক হিসেবে আপনারা প্রস্তুত কিনা? ডেফিনেটলি বাংলাদেশের এই কোম্পানিগুলি প্রস্তুত এবং সামনের দিকে আরও এগোচ্ছে। আসলে আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে এখন বিদেশি যারা ফিশের যারা বিদেশে মাল্টিন্যাশনাল কোম্পানি করছে তারা কিন্তু বাংলাদেশে আসতেছে উইথ টেকনোলজি, উইথ লেটেস্ট টেকনোলজি, এবং সেই টেকনোলজি আমরাও অ্যাডপ্ট করতেছি। এবং বিশেষ করে ওয়ার্ল্ডে যদি বলি, বিশেষ করে আমাদের দেশের কিন্তু চাইনিজ একটা ট্রেন্ড আছে। চায়নাতে আসলে ফিশের টেকনোলজিক্যাল যে R&Dটা বলি এটা সবচেয়ে বেশি, এবং বাংলাদেশে চাইনিজ কিছু কোম্পানি আছে আপনি জানেন। কিন্তু লোকাল যে আমরা যারা ফিশ ফিড বানাচ্ছি আমাদের কিন্তু একটা ভালো মার্কেট আছে, এবং আমাদের ফিশে কিন্তু অনেক বেশি অগ্রগতি। আপনি আমার ধারণা মানে এখন গ্রামেও কোনো আপনি একটা পুকুর পাবেন না যে পুকুরে আসলে ফিড খাওয়াচ্ছে না। তো ফিশ কিন্তু সম্ভাবনার আরেকটা দিক, এবং স্পেশালি যদি বলি আমাদের বিশেষ করে মানে লোয়ার ক্লাসের যে লোকজনের জন্য আমাদের দেশের ফিডের পিপলের, সেটার জন্য আমাদের পাঙ্গাস, তেলাপিয়া এবং পাঙ্গাস তেলাপিয়া সবচেয়ে বেশি, এবং তার সাথে আছে আমাদের কার্প মাছ, যেটা বাংলা মাছ বলি আমরা, এটা হলো মিডল ক্লাসদের জন্য। তো এই দুইটা পাঙ্গাস এবং তেলাপিয়া এই দুইটার কিন্তু চাষ অত্যাধিক বাড়ছে এবং প্রতিনিয়ত এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা মনে করি বাংলাদেশ সামনের এই দিনগুলিতে আপনি যেটা স্ট্যাটিস্টিক্সটা বললেন সেই জায়গায় যাওয়ার জন্য অনেক কাজ করছি আমরা সবাই মিলে, এবং এটা আসলে এটার গ্রোথ অনেক ভালো। এবং আমি মনে করি ফিশে যারা কাজ করছে তারা অনেক বেশি টেকনোলজিক্যালি আপডেটেড। আমাদের এমনও খামারি আছে যারা আসলে একটা ফিশ কখন ফেলছে, কতটুকু ফেলবে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরাও তাদেরকে টেকনোলজিতে হেল্প করছি, টেকনিক্যাল, এবং তারাও কিন্তু আস্তে আস্তে আপডেটেড হচ্ছে। তো আমি বলবো যে এই ফিশ নিয়ে বাংলাদেশে কিন্তু অলরেডি একটা বড় চেঞ্জ আসছে এবং সেটা সামনের দিকে এগিয়ে যাবে। আমি মনে করি এই সেক্টরে আরও অনেক ইয়াং জেনারেশনের আসা উচিত, কারণ এগুলি টেকনোলজির ব্যাপার এবং এগুলি কিন্তু সায়েন্স। আসলে কিভাবে একটা মাছ 3 মাস বা 6 মাসের মধ্যে এটা ছোট থেকে একটা পোনা থেকে কিভাবে 2 কেজি 3 কেজি 4 কেজি হয়ে যাচ্ছে, তো এই জায়গায় কিন্তু খুবই মানে একটা ভালো একটা সম্ভাবনা আমাদের এই সেক্টর। নিঃসন্দেহে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এটা অপ্রিয় প্রশ্ন কিনা জানি না, কিন্তু এটা আমি কাস্টমারদের ট্রেন্ড দেখি। আমি মাছের বাজারে গেলে, মুরগির বাজারে গেলে, বা গরু এবার কোরবানি দিতে যখন সবাই যাবে তখনও সবাই জিজ্ঞেস করবে কি খাইয়েছো গরুকে। হ্যাঁ, যদি কেউ বলে যে না ন্যাচারাল খাবার খাইয়েছি, ওটার প্রায়োরিটি বেশি। যদি কেউ বলে ফিড ফার্মের মুরগি কিনা, অনেকে কিনতে চায় না, অনেকে চাষের মাছ কিনতে চায় না। কনজিউমারদের ভিতরে এক ধরনের ভীতি বা শঙ্কা কাজ করে যে ফিড খেয়ে যেই প্রাণীজ আমিষগুলো পাওয়া যাচ্ছে সেটার মান হয়তো ভালো না। আমাদের দেশের ফিডের মান নিয়ে আপনি নিজে কতটা মূল্যায়ন করবেন? অনেক কিছু মিশ্রণ থাকে, অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, আসলে কি? আমি মনে করি এটা একটা ভুল ধারণা। ন্যাচারাল এবং আমরা বলি ফিড খাওয়াই, সো ফিডের আসলে প্রত্যেকটা ফিড কিন্তু যখন আমরা ফর্মুলেট করি তখন কিন্তু গভর্নমেন্টের কতগুলো নিয়মকানুন আছে, প্লাস এটা কিন্তু একটা সায়েন্স, আবারও বলছি। সো আমি কিন্তু ইচ্ছা করলে যা কিছু দিয়ে আমি ফিড বানাতে পারবো না, এবং সেই ফিড আমি দিলেও কিন্তু কাজ করবে না। আরেকটা আছে আমাদের অ্যান্টিবায়োটিক, যেটা নিয়ে আমার মনে হচ্ছে একটা সবচেয়ে বেশি আলোচনা হয়। আসলেই অ্যান্টিবায়োটিক ফ্রি যে ফিড, এটাই স্বাস্থ্যকর ফিড, এটাই আমাদের করা উচিত এবং আমরা এটা করছি। এবং আমি যদি বলি আফতাব, আমরা একদম কমপ্লিটলি অ্যান্টিবায়োটিক ফ্রি ফিড প্রোডাকশান করছি, এটা আমাদের একদম ক্লিয়ার মেসেজ, এবং আমরা এটা প্রমোট করছি যে হ্যাঁ অ্যান্টিবায়োটিক ফ্রি। এটার আসলে কোনো ভিত্তি নাই যে আপনার চাষের মাছ খেলে বা ফিড খাওয়া মাছের আপনার মাছ ভালো না, বা এটা খেলে সমস্যা হবে, এটা কমপ্লিটলি রং। অ্যান্টিবায়োটিক ফ্রি যেহেতু আপনারা করতে চাচ্ছেন, তার মানে মার্কেটে কোনো না কোনো প্লেয়ার তো আছে যারা আসলে এই ধরনের পণ্য তৈরি করছে। ইন্ডাস্ট্রির বাস্তবতা কি তাহলে আসলেই তাই? আমাদের কাছে জানা নাই যে কেউ অ্যান্টিবায়োটিক দিয়ে করছে, বাট গভর্নমেন্টের তো এটা তদারকি আছে, এবং গভর্নমেন্ট কিন্তু প্রতি কোয়ার্টারলি আমাদের প্রত্যেকটা ফিডকে টেস্ট করছে
যে এটার মধ্যে কী আছে, হেভি মেটাল আছে কিনা। গভর্নমেন্টের কিন্তু একটা রেগুলেশন, এখানে কিন্তু খুব স্ট্রং একটা রেগুলেশন আছে যে কে কোন ফিড তৈরি করছে, এবং আমাদের কিন্তু পোলট্রি বলেন প্রত্যেকটা ফিড কিন্তু যাচাই করতে হয়, এবং গভর্নমেন্টের এখানে কিন্তু একটা সংস্থা আছে যাদের কাছে আমাদের প্রতিনিয়ত এগুলি যাইতে হয়। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি রপ্তানির বাজারের কথা বলছিলেন। রপ্তানির বাজারের কথাও যখন আমরা চিন্তা করি, আমি এই বাজারটা আসলে কত বড় সামনে সেটাও যেমন আপনি বলবেন। দ্বিতীয়ত যেটি জানতে চাই সেটা হচ্ছে যে রপ্তানি করতে গেলে দুটো বিষয় বলা হয়। এক, আমাদের যে পুরো উৎপাদন প্রক্রিয়া সেটাকে আরও কমপ্লায়েন্ট করতে হবে, আরও বেশি পরিবেশ বান্ধব করতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফিডের যে ফর্মুলেশন, অর্থাৎ যেভাবে ফিডটি তৈরি করা হয় সেটাতেও কিছু পরিবর্তন আনতে হবে। রপ্তানির বাজার কতটুকু দেখেন এবং রপ্তানির প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ দেখেন, যেগুলো আমি বললাম সেগুলো আছে কিনা? প্রথমত আমি মনে করি আমাদের ডোমেস্টিক কনজামশান এখনও কিন্তু আমি পার ক্যাপিটা আমাদের কনজামশান কিন্তু যদি আমি মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করি লেস দেন 30%। মানে মালয়েশিয়াতে যে পার ক্যাপিটা কনজামশান আমরা এখনও লেস দেন 30%-এ আছি। সো এক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রথম টার্গেট করা উচিত ডোমেস্টিক কনজামশান, কারণ আমিষ তো আমাদের লাগবেই। আমরা এখনও কিন্তু আমাদের পপুলেশনে আমাদের পজিটিভ গ্রোথ, সো আমাদের দেশের আসলে চাহিদা আগে পূরণ করা দরকার। এটার জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় কাজ করা দরকার, এই ইন্ডাস্ট্রিতে, কৃষি এবং এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে। সেকেন্ডলি যদি বলি, হ্যাঁ আমরা যদি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফ্রোজেন ফুড আমরা রপ্তানির জন্য চিন্তা করতে পারি আস্তে আস্তে ভবিষ্যতের জন্য, এবং এক্স্যাক্টলি যদি আমরা কমপ্লায়েন্স এবং কর্পোরেট গভর্নেন্স স্ট্রংলি প্রতিটা চেইনে যদি আমরা ডেভেলপ করতে পারি প্রত্যেকটা কোম্পানিতে, সেক্ষেত্রে কিন্তু রপ্তানির একটা সুযোগ আসবে। তবে হ্যাঁ, রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রচণ্ড সাবধান হতে হবে, এবং ওয়ার্ল্ডে যে সমস্ত স্ট্যান্ডার্ডগুলি আছে এগুলি মেনটেন করে কিন্তু আমাদের চেইনটা পুরাটা, আমার জিপির প্রোডাকশান, পিএস প্রোডাকশান, ডিউসি প্রোডাকশান, ফার্ম প্রোডাকশান, ব্রয়লার প্রোডাকশান, তারপরে আমার হলো ফ্রোজেন ফুড, এই পুরো চেইনটা কিন্তু আমাকে কমপ্লাই করে যেয়ে তারপরে আমাকে রপ্তানি করতে হবে। ভবিষ্যতে আমি মনে করি আমাদের রপ্তানির জন্য চিন্তা করতে পারা উচিত, যেহেতু কোন আমাদের দেশের সম্ভাবনা আছে? জি, কোন দেশের সম্ভাবনা আছে? আমার মনে হচ্ছে মিডল ইস্টের সবচেয়ে বেশি সম্ভাবনা আমাদের রপ্তানির জন্য। ওকে, আমরা অন্য একটু প্রশ্ন যাই। সেটা হচ্ছে আপনি তো ফাইন্যান্সের মানে বেশ দখল রাখেন আপনি, আমি সেটা জানি। আপনাকে একটু বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রশ্ন করতে চাই। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নিয়ে যখন আলোচনা হয় একটা কথা বলা হয় যে এফডিআই বেড়েছে। এটা একটা প্রচলিত ফেমাস মানে পপুলার মন্তব্য, কিন্তু এফডিআই এর হিসাব যখন করতে গেলাম আমি নিজে, তখন আমি ডেটাই যেটা দেখলাম, এটা গভর্নমেন্ট ডেটাই, যে পুরনো বিনিয়োগকারীদের থেকে রিইনভেস্টেড আর্নিং এসেছে প্রায় 318%। অন্যদিকে নতুন প্রবৃদ্ধি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নতুনদের মাধ্যমে সেটা আসলে ওই অর্থে নেই, অর্থাৎ নতুন ইকুইটি ক্যাপিটাল বেড়েছে 1.8%-এর মতো। এখনকার বিনিয়োগের পরিবেশকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ফাইন্যান্সের ভাষায়? এটা মনে হয় আপনি 25 সালের ডাটা বলছেন। জি, 25 সালের ডেটা বলছি আপনাকে আমি। ইউ আর রাইট। আমরা জানি যে 25 সালটা আমাদের জন্য একটু ডিফারেন্ট ইয়ার ছিল। আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, বিদেশি বিনিয়োগ আসলেই ওইভাবে অ্যাট্রাক্ট করতে পারি নাই আমরা। সো একটা পজিটিভ সাইড হচ্ছে যে রিইনভেস্টমেন্ট হয়েছে। সো আমাদের যারা ইনভেস্টর আছেন, তাদের যে প্রফিটটা সেটা কিন্তু তারা আবার ইনভেস্ট করছে। সো প্রফিটটা যদি ডিস্ট্রিবিউট করে যদি চলে যেত সেক্ষেত্রে রিইনভেস্টমেন্ট হতো না। সো এটা একটা পজিটিভ সাইড। অ্যাট দ্য সেম টাইম আমাদের নতুন ইনভেস্টমেন্ট আসে নাই। আমি মনে করি এখন একটা নতুন গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং তারা তো একটা জনগণের ভোটের মাধ্যমে আসছে। সো এই গভর্নমেন্ট অলরেডি আপনি জানেন যে এই গভর্নমেন্ট অনেকগুলি পদক্ষেপ নিচ্ছে যে কীভাবে নতুন ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, এবং এটার জন্য একটা বড় আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আসলে ইনফ্রাস্ট্রাকচার, স্পেশালি যদি বলি আমি তো পাওয়ার। সো পাওয়ার যদি আমরা আস্তে আস্তে যদি নিজেরা যদি স্বয়ংসম্পূর্ণ হইতে পারি, তাহলে নতুন ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট আমার কাছে মনে হচ্ছে প্রচুর সম্ভাবনা আছে আগামী বছরগুলিতে। আপনারা কি বিজনেস এক্সপেন্ড করার কথা ভাবেন? হ্যাঁ, আমাদের এই মুহূর্তে যদি বলি আমাদের ক্যাপাসিটি এখন আছে। সো আমরা ভবিষ্যতে আমাদের বিজনেস এক্সপেনশনের অনেক প্ল্যান আছে, এবং এই সেক্টরে আপনি অলরেডি বলছেন যে আমি যেটা বলছিলাম যে এখনও কিন্তু আমরা মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করলে আমাদের আরও 3 গুণ আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন বাড়াতে হবে। সো যখন একটা ইন্ডাস্ট্রি এতটাই অপরচুনিটি আছে, সেখানে আমার মনে হয় প্রতিটা ভালো কোম্পানিরই মানে ফার্দার ইনভেস্টমেন্টের প্ল্যান করা উচিত, বাট খুব সাবধানে। হঠাৎ করে যদি অনেক ইনভেস্টমেন্ট চলে আসে একসাথে, সেক্ষেত্রে কিন্তু আবারও একটা ডিমান্ড সাপ্লাই মিসম্যাচটা আবারও বেড়ে যেতে পারে। আমরা জানি যে অলরেডি এখন কিন্তু প্রায় 20-30% কিন্তু এক্সেস ক্যাপাসিটি আছে ফিডের। আচ্ছা, যেটার কারণে কিন্তু মার্কেটে আমরা অনেক সময় প্রাইস ওয়ার একটা হয় মাঝে মধ্যে। ওকে, সেই জায়গায় আমাদের প্রত্যেককে খুব সাবধানতার সাথে নতুন ইনভেস্টমেন্টে যেতে হবে, যেন ইনভেস্টমেন্টগুলি কোনোভাবেই আইডাল না হয়।
নিঃসন্দেহে। আরেকটি বিষয়, এটা বলে বিরতি নেব আরেকটা, সেটা হচ্ছে যে অ্যাগ্রো বিজনেসে বড় বিনিয়োগের কথা তো আমরা বলি, আমি রপ্তানির কথা বলি, বা আপনারা আপনাদের প্রস্তুতির কথা যদি বলেন, তো আমি যখনই ব্যবসা বড় কথা বলি তখনই আসলে বড় বিনিয়োগের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি যেটা দেখি যে কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাপ্লাই চেইন ট্রেসেবল কিনা এরকম প্রশ্ন আসে, পরিবেশগত দায়বদ্ধতা যাচাই করা যায় কিনা সেটা আসে। কোনোটাই এখন পর্যন্ত ফিড ইন্ডাস্ট্রিতে এই তিনটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার সুযোগ তৈরি হয়নি। আপনারা আসলে সামনে কি দেখেন? আপনারা যদি কখনো এই সুশাসনের গ্যাপটা দেখেন তাহলে আসলে বিদেশি বিনিয়োগ এই সেক্টরে আসবে কিনা, বা আপনারা ফার্দার যদি রপ্তানি করতে চান তখন আপনারা প্রস্তুতি নিতে পারবেন কিনা? আমার কাছে মনে হচ্ছে সুশাসন খুবই ইম্পর্টেন্ট এবং এটা টপ ইন দ্য বিজনেস। সুশাসন যদি না আসলে আমাদের গ্রোথটা টেকসই হবে না, এবং ফরেন ইনভেস্টর যদি বলেন বা লোকাল ইনভেস্টর কেউই আসলে অ্যাট্রাক্ট হবে না। সো সুশাসনটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদের খেয়াল করা উচিত। আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি, আসলে আমাদের এই সুশাসনের জন্য একটা বড় হচ্ছে যে আপনি কর্পোরেট গভর্নেন্স তৈরি করছেন কিনা। তো সেটার ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে দেখবেন আপনি খুব বেশি কোম্পানি নাই যারা লিস্টেড কোম্পানি। আমার মনে হয় 3 থেকে 4টে কোম্পানি আছে লিস্টেড। তো সুশাসন যদি আপনি কেউ করতে চায় তাহলে তাকে কিন্তু তার গভর্নেন্স ঠিক করতে হবে, ইন্টারনাল গভর্নেন্স, এবং আস্তে আস্তে কোম্পানিগুলিকে লিস্টেড হতে হবে। যত বেশি আমরা পাবলিকলি লিস্টেড হব তত বেশি কিন্তু আমার সুশাসন বেটার হবে। আমার বোর্ডে আসলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আসবে, আমার এক্সপার্টরা আসবে। সো আমার বিজনেসে কিন্তু অনেকগুলি ডাইভার্সিফিকেশন আসবে এবং শক্ত হবে। সো এদিক থেকে খুবই ইম্পর্টেন্ট সুশাসনটা, এবং বিদেশি বিনিয়োগ এবং লোকাল ইনভেস্টরের জন্য। এখন সুশাসন আছে? আমার মনে হচ্ছে যে যেটুকু আছে নট এনাফ, আমাদের আরও অনেক কাজ করার সুযোগ আছে এখানে। এবং আমি যদি বলি আমাদের একটা প্ল্যান আছে যে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ লিস্টেড হব, এটা আমাদের একটা প্ল্যান আছে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই ওভারঅল ফিড ইন্ডাস্ট্রিতে এতগুলো মানুষের খাদ্যাভ্যাস জড়িত, ফুড চেইন জড়িত, এখানে আলাদা কোনো রেগুলেশন দরকার আছে বলে আপনার মনে হয় কিনা, বা কোনো আলাদা রেগুলেটর দরকার বলে আপনি মনে করেন কিনা? আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্টের মনোযোগটা এখনও যেই লেভেলে হওয়া দরকার এই লেভেলে হচ্ছে না। এখানে আরও বেশি তদারকি এবং মনোযোগ হওয়া দরকার, এবং গভর্নমেন্টের আসলে এই সেক্টর নিয়ে স্পেশাল কেয়ার করা দরকার। আমরা যদি বাংলাদেশে একটা কৃষি বিপ্লব কিন্তু হয়েছে গত 20 বছরে, নট এনাফ। এবং সামনের দিনগুলিতে আমাদের 18 কোটি মানুষ, আমরা হয়তো একসময় 20 কোটি 25 কোটিতে যাব। তো এই সেক্টরটাকে যদি আমরা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি, এখনও কিন্তু আমাদের প্রায় যদি বলি 60% এই সেক্টরের র মেটেরিয়ালস কিন্তু আমরা ইম্পোর্ট করি। সো এই জায়গায় কিন্তু আমাদের অনেক কিছু করার আছে গভর্নমেন্টের। আমি একটা যদি এক্সাম্পল দিই, আমার এখনও আমরা 60% মেজ কিন্তু আমরা প্রোডাকশন করি, 40% কিন্তু ইম্পোর্ট করি। কিন্তু মেজ তো আমি 60% প্রোডাকশন করছি, হোয়াই কান্ট উই প্ল্যান ফর 100% প্রোডাকশন ইন নেক্সট 5 years or 10 years? সো এখানে কিন্তু সরকারের আসলে কৃষি মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয় অনেক কাজ করার আছে। আমাদের দেখা দরকার যে কোন কোন জেলায় মেজ এখন প্রোডাকশন হচ্ছে, এখানে কীভাবে আমরা মেজ প্রোডাকশন বাড়াতে পারি। আমি যদি আমার পুরো মেজটা যদি ডোমেস্টিক প্রোডাকশানে যাইতে পারি, আপনি চিন্তা করেন দুইটা জিনিস, একটা হলো আমার প্রান্তিক খামারিতে আমার ইকোনমিতে এটা অনেক বড় ইম্প্যাক্ট পড়বে, সেকেন্ডটা হলো আমার ফরেন কারেন্সির একটা বড় সেভিংস হবে, কারণ আমি তো এখনও 40% মেজ কিন্তু আমি ইম্পোর্ট করছি। তো এই জায়গাটাতে গভর্নমেন্টের একটা মনোযোগ আরও দরকার। এবং আপনার পয়েন্টটাতে আমি যদি আবারও বলি, অবশ্যই এই মন্ত্রণালয় এই বিজনেসটার মধ্যে একটা স্পেশাল মন্ত্রণালয় থাকা দরকার। সেকেন্ডলি যদি বলি গভর্নমেন্টের মনোযোগ আরও দুইটা জায়গায় আমি অ্যাট্রাকশন করবো। একটা হলো ট্যাক্স। আমরা একটা কনসেশনাল ট্যাক্সে ছিলাম এই ইন্ডাস্ট্রিটা, এটা কিন্তু গত বছরে উড্র হয়ে গেছে। আমরা ছিলাম প্রফিট করলে একটা কোম্পানি 15% ট্যাক্স দিবে, আর যদি অন্য কোম্পানির জন্য এটা 23.5%। এটা কিন্তু গত বছর উড্র করে আমাদেরকে সমান করে দিয়েছে। তার মানে এখানে যে এই সেক্টরটাকে যে গভর্নমেন্ট প্রায়োরিটি দিয়েছিল, এই প্রায়োরিটি থেকে কিন্তু গভর্নমেন্ট কিছুটা মনে হয় আগের গভর্নমেন্ট সরে গেছে। সো আমি রিকোয়েস্ট করবো এই গভর্নমেন্টকে এই প্রায়োরিটিটা যেন গভর্নমেন্ট আবার নেয়, এবং ট্যাক্সের যে একটা স্পেশাল বেনিফিট এটা যেন কন্টিনিউ করে। সেকেন্ড যদি বলে আরেকটা ইস্যু আছে এখানে, সেটা হলো যে টার্নওভার ট্যাক্স। একটা কোম্পানি যদি ইভেন লসও করে তার উপরে একটা কিন্তু টার্নওভার ট্যাক্স। এখন একটা কোম্পানি যখন লস করছে, সে যখন আবার টার্নওভার ট্যাক্স দিচ্ছে তার কিন্তু লস বাড়ছে, এবং এটাও কিন্তু আগে ছিল 0.3%, এটাকে লাস্ট টাইমে কিন্তু 1% করে দিছে। তো এটার কারণে কিন্তু অনেক কোম্পানি কিন্তু আসলে সিক হয়ে যাচ্ছে, যাদের একটু লোন বার্ডেন আছে, যারা আসলে প্রফিট করতে স্ট্রাগলিং ডিউ টু দ্য এক্সটার্নাল কারণে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ইম্প্যাক্টেড হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে বিশেষ করে গত 5 বছরের মধ্যে যদি আমরা করোনা একটা ইম্প্যাক্ট হলো এই ইন্ডাস্ট্রির জন্য, রাশিয়া ইউক্রেনের কারণে আমাদের কিন্তু কস্ট বাড়ছে অনেক,
এখন যে ইউএস এবং ইরানের যুদ্ধেও কিন্তু আমাদের র ম্যাটেরিয়ালসের কস্ট হঠাৎ করে অনেকগুলি এডিটিভের কস্ট ইভেন হয়েছে ডাবল হয়ে গেছে কিছু কিছু এডিটিভের কস্ট। সো ইন্ডাস্ট্রিটা কিন্তু সাফার করতেছে। সো আমি মনে করি গভর্নমেন্টের এই জায়গায় অনেক মনোযোগ দেওয়া দরকার, স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার, কিভাবে এই ইন্ডাস্ট্রিটাকে আরও স্ট্রাকচার করা যায় এবং আরও কিভাবে প্রফিটেবল। আমাদের সাথে স্টুডিওতে আছেন আফতাব ফিড প্রোডাক্টসের সিইও মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার। বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, আমাদের সব অতিথিদেরকে আমরা করি, ইয়াং জেনারেশনের পাঠানো প্রশ্ন হয় এগুলা। আমি শুরু করছি প্রথম প্রশ্ন, এরকম 10টা প্রশ্ন করব। 1 নম্বর, তারা জানতে চায় প্রথমে আপনি কোনটি বেশি পছন্দ করেন, দেশি মুরগি নাকি ফার্মের? ফার্ম। আপনি ফার্মের মুরগি বেশি খাওয়া হয়। ওকে। দ্বিতীয় প্রশ্ন, ফিড ইন্ডাস্ট্রি নিয়ে প্রচলিত সবচেয়ে ভুল ধারণা কি? ফার্মের মুরগি ভালো না। এটা কি ভুল ধারণা? ভুল ধারণা। জি। তৃতীয়, পোলট্রি, ফিশারিজ এবং ক্যাটেল কোন সেগমেন্টের ভবিষ্যৎ সবচেয়ে উজ্জ্বল? ক্যাটেল সবচেয়ে বেশি, তারপরে ফিশ, তারপরে পোলট্রি। ওকে, ক্যাটেলের বিশাল সম্ভাবনা আপনি দেখেন তাহলে। জি। পরের প্রশ্ন, চতুর্থ, ফিড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সংকট কোনটা এই মুহূর্তে? সবচেয়ে বড় সংকট কাঁচামালের দাম, খামারিদের সংকট নাকি বিদেশের প্রতিযোগিতা? একটা হলো কাঁচামালের সবচেয়ে বড়, যদি বলি কাঁচামালের, যেহেতু আমরা 60% ইম্পোর্ট করতে হয়, সো আমাদের বাহিরের উপরে বেশি ডিপেন্ডেন্সি, এটা একটা। আর খামারিদেরকে আমাদের লাভবান করতে হবে, তাদের ফার্মগুলি প্রত্যেকটা টেক কেয়ার করতে হবে এবং তাদেরকে লাভবান করতে হবে এবং নতুন নতুন ইয়াং জেনারেশন উদ্যোক্তা তৈরি করতে হবে। নিঃসন্দেহে। পরের প্রশ্ন 5 নাম্বার, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাদেরকে ধরে রাখা অফিসে বা কাজে, ফুড এক্সপার্ট নাকি সেলস টিম? সেলস টিম চলে যায়। চলে যায়। ওকে। 6 নম্বর প্রশ্ন, সেরা কর্মী যদি চাকরি ছেড়ে চলে যায় আপনার প্রথম প্রতিক্রিয়া কি হয়, রাগ নাকি আত্মসমালোচনা? আত্মসমালোচনা। কেন? কেন একটা আমার ভালো লোক চলে গেল এটা আমার জানা দরকার আসলে, এবং সেটার জন্য আমরা কিন্তু যাওয়ার আগে আমরা একটা ইন্টারভিউ করি, একটা এক্সিট ইন্টারভিউ করি যে কেন সে চলে যাচ্ছে। ওকে। পরের প্রশ্ন, ব্যবসার সবচেয়ে বড় শিক্ষক কে, সাফল্য নাকি ব্যর্থতা? ব্যর্থতা প্লাস সাফল্য দুটেই। প্রথমেই ব্যর্থতা। কেন? কোনো একটা ব্যবসায় যদি আমি ব্যর্থতা হই তাইলে আমি বুঝতে পারবো কেন ব্যর্থতা হয়েছি, আর আমি যদি সাফল্য হই এবং এটা যদি সাস্টেনেবল না থাকে তাইলে কিন্তু আমি জানতে পারবো না কোথায় গিয়ে আমি ধাক্কাটা খাবো। সো অনেক সময় ব্যর্থতা আমাকে আসলে শিখায় কিভাবে আমার ব্যবসাটা সাস্টেনেবল করতে হবে, অর্থাৎ ভুল থেকে শিক্ষা নেওয়া। ভুল থেকে শিক্ষা নেওয়া। নিঃসন্দেহে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন, ক্যারিয়ারের শুরুতে, আপনার নিজের কথা, ক্যারিয়ারের শুরুতে যদি ফিরে যেতে পারতেন নিজেকে কি পরামর্শ দিতেন? আমি আমার কেরিয়ার শুরু করছি ফাইন্যান্স দিয়ে। আমি প্রায় 20-25 বছর আমি ফাইন্যান্সে ছিলাম, তারপরে আমি প্ল্যানিং অ্যান্ড অপারেশনে। সো আই এনজয়েড দিস সেশন, আমার এই জার্নিটা। সো আমি যদি আবারও যাইতে পারি আমি আসলে ফাইন্যান্সে যাব না, ফাইন্যান্স না শুধু, আমি আসলে বিজনেসে যাব। আচ্ছা, আপনি ওই জায়গাটা সংশোধন করতে চাইতেন। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, আপনি অবসরে কি করেন? আমি আসলে পড়াশোনা করার চেষ্টা করি এবং এই ইন্ডাস্ট্রিটা যদি বলি প্রচুর পড়াশোনার। আমরা ওয়ার্ল্ডের সাথে যদি কম্পেয়ার করি, ইভেন চায়না, ইউরোপের সাথে আমরা অনেক পিছিয়ে আছি। সো আসলে আমাদের এখনও অনেক কিছু জানার বোঝার আছে। আমি একটা জিনিস করি, প্রথমত হলো যে আমি পড়াশোনা করার চেষ্টা করি এখনও। ওকে, অবসরে পড়াশোনা করেন। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন কাল সরকার ঘোষণা দিল ফিডের দাম এখন থেকে সরকার নির্ধারণ করে দিবে, আপনার স্ট্র্যাটেজি কি হবে? প্রথমত এটা একটা ভুল ধারণা হবে, গভর্নমেন্ট ফিডের দাম ধরে দিবে। বিকজ গভর্নমেন্ট কিন্তু ফিড প্রোডাকশন প্রসেসে বাকিগুলি কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোলে নাই। জি। যদি এক্সটার্নাল কোনো কারণে যদি র মেটেরিয়ালসের দাম বেড়ে দেয় আর গভর্নমেন্ট যদি ফিডের দাম ফিক্সড করে দেয়, সেক্ষেত্রে কিন্তু দুটা ইম্প্যাক্ট হবে। একটা হলো অনেকগুলি কোম্পানিগুলি বিপদে পড়বে এবং এই কোম্পানি বিপদে পড়া মানে প্রান্তিক খামারিরা বিপদে পড়বে। সো পুরো ইন্ডাস্ট্রির আসলে ধাক্কা খাবে। আমি মনে করি এটাকে তার মতো চলতে দেওয়া উচিত। হ্যাঁ, গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স এবং পলিসি প্রসিডিউর দিয়ে এটাকে স্ট্রেনথেন করা। প্রশ্নটা ছিল, আপনি তো সিইও, যদি আপনি এরকম কোনো ডিসিশন শুনেন আপনার প্রথম স্ট্র্যাটেজি কি হইতো, কৌশল কি হইতো সিইও হিসেবে, যদি আপনি শুনতেন যে গভর্নমেন্ট কালকে থেকে দাম নির্ধারণ? আমি মনে করি গভর্নমেন্টের সাথে আমাদের বসে, মানে আমরা যারা অপারেটর আছি এবং গভর্নমেন্ট আছে, আমাদের একসাথে বসে কাজ করা উচিত কিভাবে ইন্ডাস্ট্রিকে আরো সামনের দিকে নেগোসিয়েশনে বসতেন। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গেছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই। আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো থেকে প্রচুর গ্র্যাজুয়েট প্রত্যেক বছর বের হয়। আপনাদের ইন্ডাস্ট্রিতে তাদের বড় চাহিদাও আছে, ভেটেরিনারিতে পড়াশোনা করছে, অ্যানিমেল যে ফুড হ্যাবিট বা অ্যানিমেল নিউট্রিশনে পড়াশোনা করছে। আমি প্রশ্নটা এরকম করতে চাই, কতটা দক্ষ হিসেবে আপনারা আসলে তাদেরকে পাচ্ছেন? এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি দেখি তাদের একটা বড় অংশ বিদেশে চলে যাচ্ছে, কারণ বিদেশে তাদের ডিমান্ড আরও বেশি।
ইন্ডাস্ট্রি হিসেবে শুধু আফতাব ফিড নয়, ওভারঅল ইন্ডাস্ট্রি হিসেবে এদেরকে ধরে রাখার জন্য কি করা যেতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় অংশ বিদেশে চলে যাচ্ছে, এটা ঠিক না। এখানে কিছুটা কারেকশান আছে। ইয়েস, হায়ার স্টাডির জন্য একটা অংশ বড় বাইরে যায়, এটা শুধু এই ইন্ডাস্ট্রিতে না, প্রতিটা সেক্টরেই যাচ্ছে। তবে আমি মনে করি বাংলাদেশের এই যে এগ্রো ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে এই 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 জায়গায়, তাদের একটা বিরাট অপরচুনিটি বাংলাদেশে, এবং আমরা এবং গভর্নমেন্ট মিলে আসলে অনেক কাজ করার আছে বাংলাদেশে। আসলে R&Dর আমরা এখনও ওয়ার্ল্ডের অন্য দেশের মতো R&D কিন্তু আমাদের দেশে নাই। ইউনিভার্সিটিগুলিতে মধ্যে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা এখনও ওই লেভেলে যায় নাই। আমরা যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা আরও অনেক বাড়াইতে পারি ইউনিভার্সিটিগুলিতে, এবং এই সেক্টরে যদি আমরা অপরচুনিটি যেরকম আমরা দেখছি যে হিউজ আনলিমিটেড অপরচুনিটি আছে এই ইন্ডাস্ট্রিতে। সো এই যে এগ্রো ইউনিভার্সিটির যে স্টুডেন্ট যারা বের হচ্ছে বা ভবিষ্যতে যারা পড়বে, তাদের জন্য কিন্তু বাংলাদেশে এনাফ। যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এই এই ইন্ডাস্ট্রিকে, তাহলে তাদের বাংলাদেশে আমরা প্রত্যেকে মিলে, গভর্নমেন্ট এবং আমরা জয়েন্টলি কাজ করা দরকার। আমি যদি বলি, আমরা কিন্তু এখনও অনেক ক্ষেত্রেই কিন্তু রাইট পিপল পাচ্ছি না ইন্ডাস্ট্রিতে, এবং তাদেরকে যদি আমরা প্রপারলি তৈরি করতে না পারি, তো তারাও বিদেশে চলে যাবে, যেতে যাবে। সো এখানে আমাদেরও দায় আছে, এবং গভর্নমেন্টেরও কিন্তু অনেক কিছু করার আছে। রাইট পিপল পাচ্ছে না কেন? গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে আসলে এবং আমি বলবো যে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু শুধু আমরা না, যারা অ্যানিম্যাল হেলথ নিয়ে কাজ করে তারাও কিন্তু আছে। ওখানে কিন্তু প্রচুর লোক কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আছে। আমি জানি না এইরকম একটা ইন্ডাস্ট্রিতে যে স্পেসিফিক যে এগ্রো ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, তাদেরকে যদি আমরা প্রপারলি এডুকেট করতে না পারি, তাদেরকে যদি ট্রেনিং ডেভেলপমেন্ট তৈরি করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো করবে না। তো তাদেরকে আরও ইন্ডাস্ট্রিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রত্যেকেরই কাজ করা উচিত, কিভাবে তাদেরকে আমরা নিয়ে যেতে পারি সামনের দিনগুলিতে। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করতে চাই একটু ঘুরিয়ে। আপনি 10 বছর পরে বাংলাদেশের এই ফিড ইন্ডাস্ট্রিকে কোথায় দেখেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট ভিয়েতনাম বা অন্যান্য যেসব প্রতিযোগীরা আছে তারা এখন অনেক বেশি স্মার্ট ফার্মিংয়ের দিকে ঝুঁকছে, তারা ডেটা ব্যবহার করে ফিডের ফর্মুলেশন নিয়ে কাজ করছে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকের এই দিনে। ফার্মিং একটা তো আর্ট, আমি যেটা বলছিলাম, এবং সায়েন্স। এখানে কিন্তু টেকনোলজি এবং AI এবং অনেক কিছু করার আছে। সো আমরা বাংলাদেশে কিন্তু অলরেডি শুরু হয়েছে। ইয়েস, আমরা অনেকটা পিছিয়ে আছি। আমি যদি ভিয়েতনামের সাথে কম্পেয়ার করি বা চায়নার সাথে যদি আমি কম্পেয়ার করি, আমার মনে হয় আমাদের এটা রেভলিউশনটা শুরু হয়েছে। আমরা যারা বড় বড় কোম্পানি, আমরা কিন্তু অলরেডি শুরু করছি যে কতটা ডিজিটালি, কতটা স্মার্টলি আমরা AI এর মাধ্যমে বা বিভিন্ন ডিজিটাল ফর্মে আমরা কস্ট কমাইতে পারি এবং এফিসিয়েন্সি বাড়াইতে পারি। সো আগামী দিনগুলিতে এটা আমার কাছে মনে হচ্ছে একটা বড় টুল হবে আমাদের কস্ট কমানো এবং এই ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো আমরা সবাই মিলে যদি কাজ করি, এবং গভর্নমেন্ট ডিজিটাল দিকে আগাচ্ছে এবং টেকনোলজিক্যালি যদি আমরা আরও অ্যাডভান্স হতে পারি, আগামী 10 বছরে ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে, এবং এটা আমাদের দরকার। আমি যেটা বললাম, আমাদের অবশ্যই লাগবে, কারণ আমাদের পপুলেশন গ্রোথ রেট এখনও পজিটিভ। সো আমাদের এত বড় একটা জনশক্তিকে আমাদের আমিষের জন্য এবং নিউট্রিশনের জন্য আমাদের কিন্তু এটা মাস্ট, আমাদের সামনের দিনগুলিতে এগোনোর জন্য। আমরা এখনও যদি ম্যানুয়াল প্রসেসের মধ্যে থাকি, আমরা এগোতে পারবো না। সো এখানে আমাদের প্রত্যেককে আগে আসতে হবে। নিঃসন্দেহে, আমরা তো এমনটি আশা করি। জনাব মাহবুবুর রহমান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, এবং যমুনা টিভির দর্শককেও ধন্যবাদ। দর্শক, একটা বিষয় হয় কি, এখন চাষের মাছ বা মুরগি বা ক্যাটেলের ক্ষেত্রে ফিড খাওয়া ক্যাটেল আপনি কোরবানির জন্য কিনবেন কিনা, সেটা ক্রেতা হিসেবে নাগরিকদের বিবেচনা, তারা তাদের পছন্দ মতো কিনতেই পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, যে হারে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, যেভাবে খাবারের চাহিদা বাড়ছে, এবং যেভাবে উৎপাদন থেকে শুরু করে আসলে আমদানির বিভিন্ন জায়গায় আসলে সীমিত হয়ে যাচ্ছে, নানা ধরনের চ্যালেঞ্জ চলে আসছে। আমাদের আসলে নিজস্ব উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হওয়া ছাড়া বিকল্প নেই, এবং সেই উৎপাদনকে যদি দ্রুত করতে হয়, এই আমিষ প্রোটিন যেগুলোর কথা আমরা বলি, সেগুলোকে কিন্তু আসলে এই ফিডের উপর কেন্দ্র করেই বড় করতে হবে ইন্ডাস্ট্রিকে। এবং সেই বড় করার পেছনে আসলে দুটো প্রশ্ন থাকে। একটা হচ্ছে এই ফিডের মান নিয়ে সবসময় আমাদের মাঝে প্রশ্ন থাকে। এই এপিসোড করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এটি বিষয়ে সকলকে সতর্ক করা, যে না, কিছুটা ভুল ধারণা আছে, তবে এটিও ঠিক যে যদি ভুল ধারণা প্রচলিতভাবে থেকেই থাকে, সেটিকে প্রচারণার মাধ্যমে বা জনগণকে বুঝিয়ে হলেও বা কনভিন্স করে হলেও বা সেটিকে প্রমাণ করে হলেও আসলে
কনভিন্সিং টোনে আসলে কোম্পানিগুলোর আসা উচিত যে না, যেটা ভুল ধারণা সেই মিথগুলো যাতে ভেঙে যায়। তবে দিন শেষে যারা আমাদের নীতি নির্ধারক আছেন তারা সন্দেহে সিদ্ধান্ত নিতে হবে যে এই ইন্ডাস্ট্রিটা যেহেতু স্ট্রাগলিং, তাদেরকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আসলে কী কী ধরনের পলিসি সাপোর্ট দরকার, বিশেষ করে কর ব্যবস্থাপনাতে কিছু অবজারভেশন কিন্তু মাহবুবুর রহমান সরকারও দিয়েছেন। আশা করি যাদের ভাবা দরকার তারা ভাববেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।